সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এইচএসসি ক্লাসের ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ফরাসি বিপ্লবের রাজনৈতিক পটভূমি বা প্রাক বিপ্লব ফ্রান্সের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। আমরা জানি ফরাসি বিপ্লবের পূর্বে স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ফ্রান্সের সাধারণ জনগণ অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের লোকেরা সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে বুর্জোয়াসির নেতৃত্বে ফ্রান্সের ওল্ড রিজম বা অ্যানসেন্ট রিজম, এই পুরাতন ঘুণে ধরা সমাজ ও শাসন ব্যবস্থা ভেঙে এক নতুন সমাজ ও শাসন ব্যবস্থা এবং স্বৈরাচারী রাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ফরাসি বিপ্লবের এই রাজনৈতিক অবস্থাগুলোকে কয়েকটি পয়েন্টে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারী রাজতন্ত্রের শাসন। ফরাসি রাজারা ছিলেন স্বৈরাচারী শাসক। এই স্বৈরাচারী শাসকরা ছিলেন সর্বময় ক্ষমতার আধার। তিনি একাধারে ছিলেন আইন, শাসন ও বিচার বিভাগের প্রধান। তারা তত্ত্বগতভাবে বিশ্বাস করত যে ডিভাইন রাইট মোনার্কি অর্থাৎ ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী। তারা ঈশ্বর থেকে ক্ষমতা পেয়েছেন, এই ক্ষমতা সাধারণ জনগণের উপর প্রয়োগ করবে এবং তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপের জন্য কারো কাছে তারা জবাবদিহিতা করবেন না। তারা এত বেশি ক্ষমতার অধিকারী ছিলেন যে কেউ কেউ নিজেকে রাষ্ট্রই ভেবে বসত। যেমন চতুর্দশ লুই তার ক্ষমতা বোঝানোর জন্য তিনি বলেন, দ্য স্টেট ইট ইজ মাই সেলফ, অর্থাৎ আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। পঞ্চদশ লুই বলেন, আ কিং ইজ অ্যাকাউন্টেবল ফর হিজ কন্ডাক্ট অনলি টু গড। আবার ষোড়শ লুই বলেন, রাজা হচ্ছেন সর্বময় প্রভু, যেমন প্রজাদের সবকিছুর উপর কর্তৃত্ব করার সকল প্রাকৃতিক অধিকার রয়েছে। অর্থাৎ তারা ক্ষমতাকে এত বেশি ব্যবহার করতেন যে নিজেদেরকে তারা রাষ্ট্রের প্রধান এবং নিজেকেই তারা রাষ্ট্র ভেবে বসেছিল। জনগণ সম্পর্কে রাজাদের খুব ধারণা খারাপ ছিল। জনগণের রাজতন্ত্র সম্পর্কে সমালোচনা করার অধিকারও ছিল না। রাজা পার্লামেন্ট অর্থাৎ সংসদ যেটা আমরা বলে থাকি, সেই পার্লামেন্টের নাম ছিল স্টেট জেনারেল। স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করত না। 1614 সালের পর থেকে স্টেট জেনারেল অধিবেশন বন্ধ ছিল, যার কারণে সাধারণ জনগণ অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের লোকেরা যাজক বা অভিজাত সম্পর্কে তারা কোনো কিছু বলবে, অর্থাৎ তাদের উপর যে নিপীড়ন নির্যাতন করছে ওই দুই সম্প্রদায় বা রাজকীয় কর্মচারীরা, সেই নিপীড়ন নির্যাতন সম্পর্কে বলার যে প্ল্যাটফর্ম স্টেট জেনারেল অধিবেশন ছিল না, যার কারণে রাজার থেকে জনগণ অনেক বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আবার রাজশক্তি নিজেদের অধিকারের কথা ভাবত, নিজেদের ক্ষমতার কথা ভাবত, কিন্তু তাদের কর্তব্যের কথা ভাবত না। জনগণের প্রতি যে তাদের দায়িত্ব রয়েছে সেই কথাটিও তারা ভাবত না। ফলশ্রুতিতে যেটা হয়েছিল কি, জনগণ থেকে পূর্ব রাজতন্ত্র অর্থাৎ ফরাসি রাজতন্ত্র বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেক্ষেত্রে আমরা রাজনৈতিক পটভূমি দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আলোচনা করব। সেটা হলো, দেখা যাচ্ছে শাসন ব্যবস্থায় দুর্বলতা, অভিজাত শ্রেণীর প্রভাব। আমরা তাত্ত্বিকভাবে দেখার চেষ্টা করেছি এবং তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত রাজা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী এবং নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে
রাজা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন না, রাজা সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন না। সামন্ত প্রভু, অভিজাত এবং যাজক শ্রেণীরা রাজার পক্ষে বিভিন্ন ক্ষমতা ভোগ করত, সরাসরি ক্ষমতা ভোগ করত। তারা বিভিন্ন বিচার কার্য পরিচালনা করত। ফরাসি অভিজাতরা এত বেশি ক্ষমতাবান হয়ে পড়েছিল যে তারা নিজেদেরকে রাজার সমশ্রেণীভুক্ত ভাবত, যার ফলশ্রুতিতে যেটা হয়েছিল কি, এক ধরনের অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ঐতিহাসিক হ্যামসন বলেন যে শাসন ব্যবস্থায় অভিজাত শ্রেণীর প্রভাব অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি করেছিল, অর্থাৎ তারা তৃতীয় সম্প্রদায় বুর্জোয়া, পাতিবুর্জোয়া, কৃষক এবং সাধারণ মানুষের উপর নানাভাবে নিপীড়ন, নির্যাতন চালিয়েছে এই ক্ষমতা বলে। ফলে দেখা যাচ্ছে যে এই শাসন ব্যবস্থায় দুর্বলতা এবং অভিজাত শ্রেণীর এই যে প্রভাব, এটা জনগণকে অতিষ্ঠ এবং অসন্তুষ্ট করে তোলে। তৃতীয় যে পয়েন্ট আমরা দেখানোর চেষ্টা করেছি, জনগণের গণতান্ত্রিক অধিকারের অভাব ছিল। আমরা আগেই বলেছি যে রাজা ছিলেন সর্বময় ক্ষমতার আধার। তিনি ডিভাইন রাইট মোনার্কি নীতিতে বিশ্বাসী, ঈশ্বর প্রদত্ত ক্ষমতার বিশ্বাসী। এই জন্য তারা জনগণের কাছে কোনো জবাবদিহিতা করতে রাজি ছিলেন না। এমনকি জনগণ রাজার কোনো সমালোচনাও করতে পারত না। জনগণ বা বুদ্ধিজীবী শ্রেণী বা দার্শনিক শ্রেণীর লোকেরা যদি রাজার বিরুদ্ধে সমালোচনা করত বা ফরাসি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনা করত, তাহলে তাকে সন্দেহের আইন অর্থাৎ লেটার ডি ক্যাসেট বা লেট্রি দা কেসে দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে গ্রেপ্তার করে স্বৈরাচারের প্রতীক বাস্তিল দুর্গে আটক রাখত এবং দিনের পর দিন এই আটক রাখত এবং নির্যাতন চালাত। জনগণ তাদের কথা বলবে কোথায় গিয়ে? নিশ্চয়ই পার্লামেন্টে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1614 সালের পর থেকে ফ্রান্সের পার্লামেন্ট অর্থাৎ স্টেট জেনারেলের অধিবেশন বন্ধ ছিল। অধিবেশন বন্ধ থাকার কারণেই সাধারণ জনগণের উপর সামন্ত শ্রেণী, যাজক শ্রেণী, রাজকর্মচারীদের যে নির্যাতন নিপীড়ন হয়েছিল, সেই নিপীড়নের কথা তারা রাজার কাছে বলতে পারেনি। ফলশ্রুতিতে রাজতন্ত্র বৃহত্তর জনগোষ্ঠী থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আর এটার ফলেই জনগণ রাজতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে রাজতন্ত্রের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছিল। 4 নম্বর পয়েন্ট আমরা দেখানোর চেষ্টা করেছি অযোগ্য শাসকের আবির্ভাব। স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী শাসন প্রতিষ্ঠার জন্য যোগ্য, দক্ষ ও দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন শাসকের প্রয়োজন পড়ে। চতুর্দশ লুইয়ের পর থেকে ফ্রান্সে কোনো যোগ্য শাসক আমরা দেখতে পাই না, অর্থাৎ পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই দৃঢ় চরিত্রের বা যোগ্য শাসক তারা ছিলেন না। পঞ্চদশ লুই ছিলেন অলস, ইন্দ্রিয়পরায়ণ ও ব্যক্তিত্বহীন এবং বিলাসী ও রমণীরঞ্জন। পঞ্চদশ লুইয়ের উপপত্নী ছিলেন ম্যাডাম পাম্পাডুর। ম্যাডাম পাম্পাডুরও পঞ্চদশ লুইয়ের শাসন কার্যে হস্তক্ষেপ করতেন, অর্থাৎ প্রশাসনে তিনি হস্তক্ষেপ করতেন। অন্যদিকে ষোড়শ লুই ছিলেন সৎ স্বভাবের, কিন্তু তার চারিত্রিক দৃঢ়তা ও যোগ্যতার অভাব ছিল। তিনি ছিলেন ব্যক্তিত্বহীন। তিনি তার পত্নী মারিয়া আতোয়ার দ্বারা প্রভাবিত হতেন। মারিয়া আতোয়া ছিল সুন্দরী, অহংকারী, গর্বিতা, অমিতবাহিতা। মারিয়া আতোয়া যাজক এবং অভিজাতদের দ্বারা প্রভাবিত হয়ে রাজাকে আবার প্রভাবিত করতেন এবং প্রশাসনিক ক্ষেত্রে হস্তক্ষেপ করতেন। এই যে অযোগ্য শাসকদের কারণে স্বৈরাচারী শাসন ব্যবস্থা পরিচালনা করা সম্ভবপর হয়ে ওঠেনি। ফলশ্রুতিতে জনগণও অসন্তুষ্ট হয়ে উঠেছিল। 5 নম্বর পয়েন্টে আমরা দেখানোর চেষ্টা করেছি বিচার ব্যবস্থায় বিশৃঙ্খলা ও দুর্নীতি। তাত্ত্বিক ও শাসনতান্ত্রিক ভাবে
রাজা ছিলেন বিচার বিভাগের প্রধান। কিন্তু আমরা দেখতে পাই সমগ্র ফ্রান্সে সামন্ত আদালত ছিল, গির্জা আদালত ছিল, রাজকীয় আদালত ছিল। আবার প্রায় ৩ শতাধিক আইন ছিল। প্রত্যেক প্রদেশে সামন্ত রাজারা তাদের নিজস্ব আইন দ্বারা শাসন কার্য পরিচালনা করত। বিচার প্রার্থী তৃতীয় সম্প্রদায়ের হলে কখনো তারা পজিটিভ রেজাল্ট পেতেন না। যাজক আদালত, গির্জা আদালত দুর্নীতিপরায়ণ ও দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠে। শিক্ষার্থী বন্ধুরা, ৬ নম্বর পয়েন্টে আমরা দুর্নীতিপরায়ণ সরকারি কর্মকর্তাদের কথা বা কর্মচারীদের কথা বলছি। বিপ্লবের প্রাক্কালে আমরা দেখতে পাই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে। বিচার বিভাগের কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠে। ফলে বিচার বিভাগে সকলে সমানভাবে বিচার পেত না। রাজস্ব আদায়কারী কর্মকর্তা যিনি ছিলেন ইন্টেন্ডেন্ট, তিনি আবার প্রদেশের শাসন কার্য পরিচালনা করতেন। এই ইন্টেন্ডেন্ট ছিলেন, বলা হয়ে থাকে, ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো। তিনি রাজকোষে যে রাজস্ব আদায় করতেন সেটি পুরোপুরি জমা না দিয়ে নিজে আত্মসাৎ করতেন এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে তৃতীয় সম্প্রদায় অর্থাৎ কৃষক, বুর্জুয়া, পাতি বুর্জুয়াদের উপর নিপীড়ন নির্যাতন চালাতেন। এই যে রাজস্ব আদায়কারী কর্মকর্তা, বিচার বিভাগের কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তাদের দুর্নীতির ফলে বুর্বো রাজবংশের সুনামও ক্ষুণ্ণ হয় এবং জনগণ ক্রমান্বয়ে অসন্তুষ্ট হয়ে ওঠে। ৭ নম্বর পয়েন্ট আমরা দেখিয়েছি ফ্রান্সের ঐক্যের অভাব। বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের ঐক্যের অভাব অবশ্যই ছিল। রাজার প্রতিনিধি, যেমন আমরা বলেছিলাম, ইন্টেন্ডেন্ট ছিলেন প্রদেশে, তিনি ছিলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। কিন্তু বাস্তবে দেখা যায় সামন্তরা বিভিন্ন প্রদেশে নিজের মতো করে ক্ষমতা প্রয়োগ করে এবং শাসন কার্য পরিচালনা করে। দেশের সর্বত্র একই ধরনের মুদ্রা ব্যবস্থা ছিল না, ওজন ব্যবস্থা ছিল না, কর ব্যবস্থা ছিল না, শুল্ক ব্যবস্থা ছিল না। বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকমের কর এবং শুল্ক ব্যবস্থা প্রচলিত ছিল। ফলশ্রুতিতে বুর্জুয়া ব্যবসায়ী শ্রেণীগুলো এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এবং তারা অসন্তুষ্ট হয়ে ওঠে। এই যে অনৈক্য, এই অনৈক্যের ফলে জাতি বিভ্রান্তগ্রস্ত হয়ে পড়েছিলেন। ৮ নম্বর পয়েন্টে আমরা দেখানোর চেষ্টা করেছি অভ্যন্তরীণ শাসন ক্ষেত্রে বিশৃঙ্খলা। যখনই কোনো স্বৈরাচারী শাসক দুর্বল হয়ে পড়ে, তখন সেই দুর্বলতার সুযোগ গ্রহণ করে বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে আমলারাও, এখানে তার ব্যতিক্রম হয়নি। রাজপরিষদ, মন্ত্রী পরিষদ, মন্ত্রী, অগণিত কর্মকর্তা তাদের কর্তৃত্বের সীমারেখা অতিক্রম করে তারা নিজেদের ইচ্ছা মতো শাসন কার্য পরিচালনা যেন করতে থাকে। আগেই বলেছিলাম, সামন্তরা নিজেদেরকে রাজার সমকক্ষ ভাবতে থাকে। মন্ত্রীদের মধ্যে দ্বন্দ্ব, রাজকর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব, অভিজাতদের মধ্যেও দ্বন্দ্ব দেখা দেয়। এই যে রাজার দুর্বল শাসন কার্যের ফলশ্রুতিতে মন্ত্রী, অভিজাত, সামন্ত, রাজকর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বের ফলশ্রুতিতে অভ্যন্তরীণ শাসন ক্ষেত্রে এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার সুযোগ গ্রহণ করেছিল তৃতীয় সম্প্রদায়ের বুর্জুয়া শ্রেণীর লোকেরা। আমরা ৯ নম্বর পয়েন্টে দেখানোর চেষ্টা করছি ব্যর্থ পররাষ্ট্রনীতি। বিপ্লবের প্রাক্কালে আমরা দেখতে পাই যে ফ্রান্সের রাজকোষ এমনিতেই সৈন্যের কোঠায় পৌঁছেছিল, অন্যদিকে তারা আবার যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, এই দুই যুদ্ধে অংশগ্রহণ করে ফ্রান্স ব্যর্থতায় পর্যবেসিত হয়। ফলশ্রুতিতে ফ্রান্সের উপনিবেশ কানাডা এবং ভারত থেকে বহিষ্কৃত হয়, অর্থাৎ হাতছাড়া হয়ে যায়। ফলশ্রুতিতে সমুদ্রপথে তারা প্রাধান্য হারায়, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রাজনৈতিকভাবে ফ্রান্স জাতি সামরিক বিজয়কে গর্ব মনে করত। সেই গর্বের তারা মর্যাদা হানি ঘটে। আবার ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতার যুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এবং যুদ্ধে অংশগ্রহণ করে। এমনিতে রাজকোষ সৈন্যের কোঠায় পৌঁছে, আবার
আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের ফলে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়। ফলশ্রুতিতে ফ্রান্স ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে এবং রাজকোষ শূন্য হয়ে যায়। এমতো অবস্থায় সামন্ত এবং যাজকদের কাছ থেকে রাজা তৃতীয় সম্প্রদায়ের ন্যায় প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায়ের আহ্বান জানান, কিন্তু সামন্ত যাজকরা সেটাতে সম্মতি না দেওয়ার কারণে ফ্রান্সে একসময় বিপ্লবের দিকে এগিয়ে যায়। তারা পরামর্শ দেয় স্টেট জেনারেল আহ্বান করার জন্য। স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করার জন্য রাজাকে যখনই আহ্বান জানান, রাজা আহ্বান করলেই বিপ্লবের পথ সৃষ্টি হয়। এই যে আমরা এতক্ষণ আলাপ করলাম, এটার উপসংহারে এটাই বলা যায় যে স্বৈরাচারী রাজতন্ত্র, জনগণের গণতান্ত্রিক অধিকার না থাকা, দুর্নীতিপরায়ণ সরকারি কর্মচারী, ফ্রান্সে ঐক্যের অভাব, অভ্যন্তরীণ শাসন ক্ষেত্রে বিশৃঙ্খলা, ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে অর্থনৈতিক দৈন্যতা থেকে স্টেট জেনারেল অধিবেশন আহ্বানের পথে রাজা এগিয়ে যায়। ফলশ্রুতিতে বুর্জোয়া শ্রেণী বিপ্লবের দিকে এগিয়ে যায় এবং বিপ্লবের পথ প্রস্তুত হয়। ধন্যবাদ শিক্ষার্থী। এর পরের ক্লাসে আমরা ফ্রান্সে প্রাক বিপ্লবের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করব।